এই ক্লাস ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব নিষেক বা ফার্টিলাইজেশন এর পদ্ধতি সম্পর্কে। প্রথম বলি যে নিষেক বা ফার্টিলাইজেশন কি। আমরা এই রিপ্রোডাক্টিভ বায়োলজি যতদিন ধরে পড়ছি এই টার্মটা অনেকবার আমাদের আলোচনা হয়েছে যে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে খুব সোজা কথায় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন। ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট, শুক্রাণু হচ্ছে পুরুষ গ্যামেট। তাদের প্রোনিউক্লিয়াস যেগুলো মূলত হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, তাদের মিলন। অর্থাৎ খুব সোজা কথায় যদি আমি এখানে লিখি, স্পার্ম তার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে এবং ওভাম এটা ফিমেল গ্যামেট, তার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এই দুজনের মিলন এর ফলে তৈরি হয় জাইগোট। জাইগোট কিন্তু ডিপ্লয়েড বা 2n প্রকৃতির, অর্থাৎ n এবং n মিলিত হয়ে তৈরি করে জাইগোট, যেটা 2n প্রকৃতির। এইটা যে পদ্ধতির সাহায্যে হয় সেই পদ্ধতিটাকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন প্রসেস এমনিতে বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্নভাবে হয়ে থাকে। কিছু কিছু জীবের ক্ষেত্রে বহির্নিষেক হয়, যেরকম তোমরা মাছ জানো, সেক্ষেত্রে এনভায়রনমেন্টের মধ্যে, পরিবেশের মধ্যে, জলের মধ্যে মূলত নিষেক হয়। অর্থাৎ একটা পুরুষ মাছ তার শুক্রাণু জলের মধ্যে ত্যাগ করে, স্ত্রী মাছ তার ডিম্বাণু জলের মধ্যে ত্যাগ করে এবং জলের মধ্যে তাদের নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই ধরনের নিষেক বহির্নিষেক, কিন্তু মূল থিমটা সেখানে একই, যে দিস ইজ দ্য ইউনিয়ন অফ স্পার্ম অ্যান্ড ওভা। আবার কিছু ক্ষেত্রে অন্তর্নিষেক, যেরকম মানুষের, আমরা এখানে মূলত মানুষের নিষেক পদ্ধতি আলোচনা করব। মানুষের নিষেকটি কিন্তু অন্তর্নিষেক প্রকৃতির, অর্থাৎ এখানে মহিলাদের শরীরের ভিতরে থাকে ডিম্বাণু। সেটা আমি বলেছিলাম যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে অপেক্ষা করে। সেখানে ওই মহিলা যদি সঙ্গম করে, অর্থাৎ কোনো পুরুষের সাথে মিলিত হয়, তাহলে পুরুষের বীর্য বা সিমেন তার শরীরে ঢোকে। সেই সিমেনের মধ্যে থাকে শুক্রাণু বা স্পার্ম। সেই স্পার্ম ওভামের সাথে মিলিত হলে, এবং সেই মিলনটা কোথায় হয়? স্ত্রী দেহের ভেতরে। তাহলে এই ধরনের যে নিষেক, দ্যাট ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তর্নিষেক। এবার অন্তর্নিষেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে সেখানে পুরুষ এবং স্ত্রীর দেহের ভেতরে এই শুক্রাণু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় পুরুষের দেহের ভিতরে তৈরি হবে, আর উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু মহিলাদের শরীরের ভিতরে তৈরি হবে সাধারণভাবে। অতএব জনন কোষগুলো উৎপাদন হবে পুরুষ এবং মহিলার দেহে ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা ভাবে। এবার যখন তারা কপুলেশন করবে বা সঙ্গম করবে, সেই সময় পুরুষ দেহের যে বীর্য বা সিমেন, সেটি মহিলার যোনিপথে নিক্ষিপ্ত হবে। এই যে ঘটনা, এটাকে বলা হয় ইনসেমিনেশন। অর্থাৎ স্ত্রী দেহের ভেতরে পুরুষ দেহের যে জনন রস এবং যেটার মধ্যে শুক্রাণু আছে, স্পার্ম আছে, সেটি নিক্ষেপণ। অর্থাৎ শুক্রাণু, খুব সোজা কথায় যদি বলি, শুক্রাণু স্ত্রী দেহে নিক্ষেপণ। এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি ইনসেমিনেশন। মোটামুটি মানুষের ক্ষেত্রে পুরুষের বীর্যের মধ্যে প্রায় একবার সঙ্গমে যে পরিমাণ বীর্য নিক্ষিপ্ত হয়, তাতে প্রায় 300 মিলিয়ন মতো স্পার্ম থাকে। whereas স্ত্রী দেহের মধ্যে কিন্তু সাধারণভাবে কোনো ত্রুটি না ঘটলে সেক্ষেত্রে কিন্তু মাত্র একটাই ডিম্বাণু অবস্থান করে, এবং যেটা অবস্থান করে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ফ্যালোপিয়ান টিউব সেটা অনেকটা দূরে আছে, কিন্তু এই যে ইনসেমিনেশন প্রসেস, এই নিক্ষেপণটা হয় মূলত ভ্যাজাইনাতে। তাহলে এই ভ্যাজাইনাতে যে নিক্ষেপণ হলো, তখন কিন্তু এই শুক্রাণু খুব একটা অ্যাক্টিভ বা সক্রিয় থাকে না, বা খুব সোজা কথায় বললে এই শুক্রাণুটির ডিম্বাণুকে নিষিক্ত করার যে ক্ষমতা, সেটা কিন্তু থাকে না। সেটা যে অর্জন, অর্থাৎ ডিম্বাণু কে নিষিক্ত করার যে ক্ষমতা অর্জন, সেটাকে বলা হয় ক্যাপাসিটেশন। তাহলে হোয়াট ইজ ক্যাপাসিটেশন? ক্যাপাসিটেশন মানে এই যে শুক্রাণু, সেটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে সেই স্পার্মটাকে অ্যাক্টিভেশন হওয়ার জন্য। অর্থাৎ স্পার্মটা
যেটা এই নিক্ষেপণের সময় স্ত্রী দেহে এসেছিল সেটা সক্রিয় ছিল না। দি স্পার্ম হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড and this takes 5 to 6 hours of time almost। তাহলে এই যে স্পার্ম অ্যাক্টিভেশন প্রসেস, এটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্রসেস। উইদাউট ক্যাপাসিটেশন কোন স্পার্ম কিন্তু ওভামকে নিষিক্ত করতে পারবে না। এবার তোমাদের মনে তাহলে এই দুটো প্রসেস পরপর হলো, ইনসেমিনেশন এবং ক্যাপাসিটেশন, অর্থাৎ শুক্রাণু সক্রিয় হলো। এই সক্রিয় হওয়ার পর আমরা বলেছি যে ভ্যাজাইনার মধ্যে সেটা থাকছে, ভ্যাজাইনা থেকে এই সক্রিয় স্পার্মগুলি সার্ভিক্স, জরায়ু ধরে ধরে তারা আলটিমেটলি পৌঁছানোর চেষ্টা করে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, যেখানে ডিম্বাণু আছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, মহিলারা সঙ্গম করলেও সেই সব সময় তো ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে না। তোমরা আগের ক্লাসগুলো থেকে জেনেছো যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ডিম্বাণু থাকে ওভিউলেশনের সময়, এবং আমি বলেছিলাম যে ওভিউলেশনের সময় ডিম্বাণু সেখানে বের হয় এবং সেটা মোটামুটি 2 দিন থেকে 3 দিন, অর্থাৎ 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। আবার এই যে স্পার্ম পুরুষ দেহ থেকে যেটা মহিলাদের শরীরে ঢুকলো, সেও কিন্তু 48 ঘন্টা খুব ভালো থাকে, খুব ম্যাক্সিমাম হলো 72 ঘন্টা, অর্থাৎ সেটিও কিন্তু 1 থেকে 2 দিনের বেশি ভালো থাকে না। অর্থাৎ এই ওভিউলেশনের সময়টি মহিলাদের হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পিরিয়ড। অর্থাৎ যদি ফার্টিলাইজেশন বা নিষেক ঘটতে হয়, তাহলে মহিলাদের এই ওভিউলেশনের সময়টি আশেপাশে তাকে সঙ্গম বা মিলন করতে হবে, কারণ ওই সময় মিলন না করলে যে স্পার্ম ঢুকছে সেই স্পার্ম কোনো ওভামকে পাবে না এবং যার ফলে নিষেক ঘটা সম্ভব হবে না। অতএব নিষেকের জন্য আইডিয়াল টাইম হলো ওই মেনস্ট্রুয়াল সাইকেলের মোটামুটি তৃতীয় যে সপ্তাহ, অর্থাৎ 14 দিনের আশেপাশে। 14 দিন মানে 14 দিন যদি ওভিউলেশন হয়, তার পরের আরো 2-3 দিন, অর্থাৎ তৃতীয় যে সপ্তাহটি, দ্যাট ইজ মোস্ট ভাইটাল ফর ফার্টিলাইজেশন প্রসেস। এই বিষয়টা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্যাপাসিটেশন হয়ে গেল, অর্থাৎ স্ত্রী দেহে ঢোকার পর স্পার্মটা অ্যাক্টিভেশন হলো। এই অ্যাক্টিভেশনটাকে আমি বললাম ক্যাপাসিটেশন। তাহলে ক্যাপাসিটেশন হওয়ার পর আমি বলেছি প্রচুর পরিমাণে স্পার্ম থাকে, লক্ষ লক্ষ স্পার্ম সেখানে থাকে, 300 মিলিয়ন স্পার্ম একবার নিক্ষেপণে যায়। এবার তোমাদের প্রশ্ন হবে যে একটি মাত্র ডিম্বাণু, এত এত স্পার্ম কি হবে? মনে রাখবে যে এতগুলো স্পার্ম কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভ থাকে না, বা তারা সবাই বলতে পারো যে ওভামকে নিষিক্ত করার ক্ষমতাটাই রাখে না, কিন্তু সবাই মোটামুটি যাওয়ার চেষ্টা করে এবং আলটিমেটলি এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর একটা সাক্ষাৎ হয়। অর্থাৎ আমি একটু ছোট করে আঁকি, এটা একটা ওভাম এঁকেছি আর এটা একটা স্পার্ম এঁকেছি, কিন্তু ধরো এটা যদি ওভাম হয়, আমি ছোট করে জাস্ট বেসিক জিনিসটা দেখাতে চাইছি। আর এরকম প্রচুর পরিমাণে স্পার্ম তাকে অ্যাকচুয়ালি ঘিরে ধরতে চেষ্টা করে, লক্ষ লক্ষ স্পার্ম প্রত্যেকেই ওভামকে এরকম ঘিরে ধরার চেষ্টা করে এবং প্রত্যেকেই প্রায় তারা এরকম প্রচুর পরিমাণে, বুঝতেই পারছো, লক্ষ লক্ষ স্পার্ম যখন একটা ওভামকে ঘিরে ধরবে তখন এইরকম একটা স্ট্রাকচার দেখা যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে তারা ডিম্বাণুর ভেতরে ঢোকার চেষ্টা করবে। অর্থাৎ শুক্রাণুগুলো যতক্ষণ না ডিম্বাণুর ভেতরে ঢুকতে পারছে ততক্ষণ তো নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে না। অতএব এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর যে সাক্ষাৎ, অর্থাৎ অনেক শুক্রাণু গিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছালো, দ্যাট প্রসেস ইজ মোস্টলি ইম্পর্টেন্ট। এবার দেখো, অনেক এরকম স্পার্ম ডিম্বাণুকে ঘিরে ধরলেও, ডিম্বাণুর আমি একটু গঠনটা আমরা আগের ক্লাসে পড়েছি, তবুও একটু মনে করিয়ে দিই। একদম বাইরে যে গ্রিন কালারের যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে করোনা রেডিয়েটা, আমি CR লিখেছি। মাঝের রেড কালার মেমব্রেনটা হচ্ছে জোনা পেলুসিডা, আর একদম ভেতরের কালো রঙে যেটা আমি চিহ্নিত করেছি সেটা ভাইটেলাইন মেমব্রেন বা ভাইটেলাইন পর্দা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার। এটাকে না ছিদ্র করে, অর্থাৎ এই তিনটাকে ছিদ্র করে একটা স্পার্মের নিউক্লিয়াসকে ভেতরে প্রবেশ করতে হয়। এবং মনে রাখবে আর একটা কথা এখানে বলে রাখা দরকার, যে সম্পূর্ণ স্পার্মটি কিন্তু মহিলাদের ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারে না। অনলি স্পার্ম নিউক্লিয়াস ক্যান এন্টার। স্পার্মের বা শুক্রাণুর নিউক্লিয়াসটি কেবলমাত্র ওভামের ভেতরে ঢুকতে পারে। এই জায়গাটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই তিনটে লেয়ার আছে। তাহলে যে কোনো ওভামকে যদি একটা স্পার্ম ফুটো করতে হয় বা ছিদ্র করতে হয়, তাহলে তাকে
এই তিনটে লেয়ারকে আগে ফুটো করতে হবে। তাহলে সেই জন্য চতুর্থ যে প্রসেসটি লিখেছি অ্যাক্রোজোম বিক্রিয়া, এই অ্যাক্রোজোম বিক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমরা পড়েছিলে যে স্পার্মের স্ট্রাকচারের মধ্যে নিউক্লিয়াস, এই কালো রঙের অংশটিকে আমি বলছি এটা নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস, কিন্তু এই তার সামনে একটা অ্যাক্রোজোম ক্যাপ বা অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে, যার মধ্যে একটা এনজাইম বলেছিলাম থাকে হায়ালুরোনাইডেজ। এই এনজাইমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এনজাইমটাই ডিম্বাণুর এই লেয়ারগুলোকে ভেদ করতে সাহায্য করে। অর্থাৎ কি হয়, আমি যদি এই ওভামের কিছুটা অংশকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। ধরো আমার এই ছবিতে এইটা যদি ভাইটালাইন পর্দা হয়, এটা ভাইটালাইন মেমব্রেন ব্ল্যাক, আমি কালারগুলো একই রাখছি। তারপরে ধরো এই রেডটা হচ্ছে জোনা পেলুসিডা, আর সবুজটা হলো করোনা রেডিয়াটা। তাহলে এর গায়ে অনেক স্পার্ম এসে বসে, এই করোনা রেডিয়েটার গায়ে এখানে প্রচুর স্পার্ম এসে লাইন দেয়, কিন্তু আমি অতগুলো স্পার্ম বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছি না, আমি একটা স্পার্ম দেখাচ্ছি তারা কি করবে, কিভাবে করবে। দেখো তাহলে আমি এই পুরোনো স্পার্মটার ছবিটা মুছে দিলাম এবং এই অনেক স্পার্মকে আমি দেখাচ্ছি না, আমি স্টেপ বাই স্টেপ একটা স্পার্মের এটা দেখাবো। তাহলে এটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন, এটা জোনা পেলুসিডা রেড, আর করোনা রেডিয়েটা গ্রিন। এটা ক্লিয়ার? এর ভেতরে রয়েছে, এটা ভেতরে এটা হচ্ছে ডিম্বাণুর ওভামের সাইটোপ্লাজম। ধরে নাও এখানে ওভামের নিউক্লিয়াসটা আছে এন, এটা প্রো নিউক্লিয়াস অফ ওভাম। তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম ডিম্বাণু এদিকটাতে, আর এটা হচ্ছে এক্সটেরিয়ার বাইরের দিক। এবার একটা ধরে নাও স্পার্ম এখানে এসে ফার্স্ট বসলো, তার মাথায় একটা আমি বলেছি অ্যাক্রোজোম টুপি থাকে আর নিউক্লিয়াস থাকে, আমি সেটাকেই গুরুত্ব দিয়ে দেখাচ্ছি, বাকি জিনিসগুলোকে দেখাচ্ছি না। তাহলে এই স্পার্মের ফার্স্ট কাজ হচ্ছে এই যে অ্যাক্রোজোম টুপিটাকে এইটাকে ফেটে যাওয়া। তাহলে ফেটে গেলেই সে কি করবে আমি পরের স্টেপে দেখাচ্ছি, যে প্রথমে এর হেডটাকে আরেকটু অর্থাৎ জোনা পেলুসিডাকে স্পর্শ করবে, এবং অ্যাকচুয়ালি সে কিন্তু হেডটাকে এরকম ভাবে বাড়াতে থাকে ফুটো করে। তাহলে এই হেডটাকে বাড়িয়ে সে জোনা পেলুসিডাকে স্পর্শ করলো। তার পরের স্তরে লক্ষ্য করো যে সে মোটামুটি এই স্তরটাকে স্পর্শ করে যাবে। ওকে, তাহলে এই স্তরটাকে অর্থাৎ ভাইটালাইন পর্দাকে ধাপে ধাপে দেখো, প্রথমে এই জায়গাটাতে করোনা রেডিয়েটাকে টাচ করেছিল, এখানে জোনা পেলুসিডাকে টাচ করেছে, তারপরে ভাইটালাইন পর্দায় টাচ করেছে। এটা কার জন্য সম্ভব হয়েছে? আমি বলেছি যে অ্যাক্রোজোমাল টুপির মধ্যে, অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে হায়ালুরোনাইডেজ যে উৎসেচক, হায়ালুরোনাইডেজ এই উৎসেচকটি এইটা এই পর্দাগুলোকে ফুটো করতে সাহায্য করে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্রোজোম রিঅ্যাকশন। অ্যাক্রোজোম রিঅ্যাকশন অর্থাৎ অ্যাক্রোজোম টুপি এরকম ফাটিয়ে ফাটিয়ে এক একটা লেয়ারকে ভেদ করে এই ভেতরে টাচ করে। তাহলে এখানের ছবিতে যদি আমি একটা স্পার্মকে দেখাই, তাহলে আপাতত স্পার্মটা এই জায়গায় অপেক্ষা করছে, ভাইটালাইন পর্দাকে ছুঁয়ে নিয়ে অপেক্ষা করছে। এরপর কর্টিক্যাল বিক্রিয়া কি হচ্ছে? ভাইটালাইন পর্দাকে যখনই দেখো অ্যাক্রোজোমাল এখানে টাচ করলো, নেক্সট শুরু হয়ে গেল এই 5 নম্বর বিক্রিয়া বা কর্টিক্যাল বিক্রিয়া। কি হবে একটু লক্ষ্য করো, যখনই ভাইটালাইন পর্দাকে ফুটো করলো তখনই কিন্তু আর অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন থাকলো না, এই ভাইটালাইন পর্দাকে ফুটো করে দিয়েছে। ফুটো করলেই কি হবে, এই নিউক্লিয়াস ভেতরে ঢোকার চেষ্টা করবে। আমি আগেই বলেছিলাম সমগ্র স্পার্ম কিন্তু ঢুকতে পারে না, অনলি স্পার্ম নিউক্লিয়াস ক্যান এন্টার। তাহলে স্পার্ম নিউক্লিয়াসকে আমি স্পার্ম নিউক্লিয়াসটি বোঝানোর সুবিধার জন্য নীল কালারে আঁকলাম। ধরো এটা স্পার্ম নিউক্লিয়াস, আর ব্ল্যাক কালারে যেটা এঁকেছি এটা ওভামের নিউক্লিয়াস। আচ্ছা একটু দূরে আঁকলাম, এখানে ওভামের নিউক্লিয়াস, এটা এন। তাহলে এটা প্রো নিউক্লিয়াস অফ স্পার্ম এন, এটা প্রো নিউক্লিয়াস, আর এটা একটা প্রো নিউক্লিয়াস ওভামের। ওভামের প্রো নিউক্লিয়াস কালোটা, আর এই নীলটা হচ্ছে স্পার্মের প্রো নিউক্লিয়াস। তাহলে কি হলো,
এই নিউক্লিয়াসটা ভেতরে ঢোকার চেষ্টা করবে। এবং যখন এই ফুটোটা করেছে, একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় বলা খুব দরকার, যে কোনো একটা স্পার্ম কিন্তু ভেতরে এই ঢোকাতে পারবে। এবার সেটা কি করে সম্ভব হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। ভাইটালাইন পর্দার ভিতরে এরকম একদম সাইটোপ্লাজমের দিকে মনে রাখবে, এখানে কিছু দানা থাকে। এই দানাগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই কর্টিক্যাল দানাগুলো এখানে থাকে। যখনই প্রথম যে স্পার্ম এই ফুটোটা করতে পারলো, নিউক্লিয়াস ভেতরে ঢুকলো, অর্থাৎ নিউক্লিয়াস ভিতরে ঢুকে যাবে, এই নিউক্লিয়াসটা চলে এলো এখানে, স্পার্মের নিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস। আর ওভামের প্রোনিউক্লিয়াস তো ভেতরে আছেই। এই সময়ের মধ্যে, অর্থাৎ অত্যন্ত দ্রুত, এই জায়গাটা প্রায় মিলি সেকেন্ড বা মাইক্রোসেকেন্ড সময়ের মধ্যে এই যে কর্টিক্যাল দানা আছে এটা ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বলতে এই ভাইটালাইন পর্দার জোনা পেলুসিডার মাঝের জায়গাটাকে, আমরা আগের দিন বলেছিলাম যে এই মাঝের জায়গাটাকে বলা হয় পেরি ভাইটালাইন স্থান। এই পেরি ভাইটালাইন স্থানে এসে সমগ্র জায়গাটাকে ঘিরে ফেলে। আমি এই ছবিতে দেখাচ্ছি, ধরো এইখানে আমি নীল কালারের একটা আবরণ কালো আর লালের মাঝখানে করে দিলাম, অর্থাৎ এই ব্ল্যাক আর এর মাঝখানে, লালের মাঝখানে এই কর্টিক্যাল দানাগুলো এসে, একটা পর্দা গঠন করে দিল। এই নীল কালারের যে পর্দা আমি এটা দেখালাম, ধরে নাও যে এইটা হচ্ছে কর্টিক্যাল দানা দিয়ে তৈরি পর্দাটি। এই পর্দাটা, এই রিঅ্যাকশনটাকে বলছি কর্টিক্যাল রিঅ্যাকশন বা কর্টিক্যাল দানা, যেহেতু বেরিয়ে পুরো ব্যাপারটা করলো, তার মানে ভালো করে আবার বুঝে নাও, নিউক্লিয়াস যখন এদিক থেকে এদিকে ঢুকছে, দেন এন্ড দেয়ার উইদিন মিলি সেকেন্ড অর মাইক্রোসেকেন্ড টাইম ভেতর থেকে কর্টিক্যাল দানা বাইরে পেরিভাইটালাইন স্পেসে এসে, অর্থাৎ এই ভাইটালাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝে এসে পুরো পর্দাটা, পুরো ওভামকে ঘিরে ফেলছে। এবং যে পর্দাটি তৈরি করছে, এই পর্দাটিকে বলা হয় খুব ইম্পর্টেন্টলি নিষেক পর্দা। নিষেক পর্দা বা ইংলিশে বলে ফার্টিলাইজেশন মেমব্রেন। তাহলে যে কর্টিক্যাল দানা বেরিয়ে ওই দুটোর মাঝখানে, অর্থাৎ ভাইটালাইন মেমব্রেন এবং জোনা পেলুসিডার মাঝখানে যে পর্দা গঠন করলো, সেই পর্দাটাকে বলা হয় নিষেক পর্দা। এটা অত্যন্ত দ্রুত তৈরি হয়। যাতে নিষেক পর্দা কেন তৈরি হয়? যাতে সেকেন্ড কোন শুক্রাণু এর মধ্যে প্রবেশ করতে না পারে, অর্থাৎ কোনো মতেই দ্বিতীয় কোন শুক্রাণু যাতে প্রবেশ করতে না পারে, নিষেক পর্দা গঠন হয়ে গেল। অর্থাৎ নিষেক পর্দা গঠন হলো মানে একটা ওভাম ডিম্বাণু সে সংকেত দিল যে আমার নিষেক হয়ে গেছে, অতএব আর কোনো শুক্রাণুকে আমি ঢুকতে দেব না। অর্থাৎ যখনই এই পর্দাটা গঠন হয়ে গেল, এইদিকে যত, আর তোমরা তো দেখেছিলে অনেকগুলো স্পার্ম এই আশেপাশে ছিল, তারা কেউ আর ঢুকতে পারবে না। অর্থাৎ অ্যাক্রোজম বিক্রিয়া দিয়ে নিষেক পর্দাকে ফুটো করা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ কর্টিক্যাল বিক্রিয়া এবং নিষেক পর্দা গঠন, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এই দুটোকে তোমরা একসাথেও বলতে পারো। অর্থাৎ কর্টিক্যাল বিক্রিয়া কোনটা? কর্টিক্যাল দানাগুলো বাইরে বেরিয়ে এসে যে বিক্রিয়া করলো, এটাই কর্টিক্যাল বিক্রিয়া। বাইরে বলতে ওই ভাইটালাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝে যে এই যে পেরি ভাইটালাইন স্থান আছে, এখানে এই পর্দাটি গঠন করলো, এবং যে পর্দাটা গঠন করলো তার নাম হলো নিষেক পর্দা। আবারও বলি, নিষেক পর্দা গঠনের মূল উদ্দেশ্য হলো যে যাতে দ্বিতীয় কোনো স্পার্ম বা দ্বিতীয় কোনো শুক্রাণু না ঢুকতে পারে, বা আমরা এটাকে বলি পলিস্পার্মি প্রিভেনশন। পলিস্পার্মি মানে হচ্ছে অনেক, পলিস্পার্ম মানে অনেক স্পার্ম যাতে না ঢোকে, পলিস্পার্মি রোধ করা। অর্থাৎ নিষেক পর্দা গঠনের উদ্দেশ্য হলো পলিস্পার্মি রোধ, একাধিক শুক্রাণু কোনো মতেই যাতে ভেতরে ঢুকতে না পারে। তাহলে এটাই হলো কর্টিক্যাল বিক্রিয়া এবং নিষেক পর্দা গঠন। নালে নিষেক পর্দা গঠন হয়ে গেল মানে no second sperm can enter inside the ovum. অলরেডি এই ঘটনা ঘটতে ঘটতে যেটা হয়েছিল, আর একটু লক্ষ্য করো যে শুক্রাণুর নিউক্লিয়াস ভিতরে ঢুকে গেছিল। তাহলে লাস্ট যে ঘটনা সেটা হলো প্রোনিউক্লিয়াসের মিলন। অর্থাৎ এই স্তরে যেটা হবে, ওভামের যে প্রোনিউক্লিয়াস অর্থাৎ এন, তার সাথে স্পার্মের যে প্রোনিউক্লিয়াস এন, গোটা স্পার্ম ঢোকেনি। আবারও মনে করাই, শুধুমাত্র স্পার্মের নিউক্লিয়াস ঢুকেছিল। এই দুটি প্রোনিউক্লিয়াসের মিলনে
তৈরি হলো জাইগোট। জাইগোট একটা ডিপ্লয়েড বা 2n কোষ, অর্থাৎ জাইগোট গঠন হয়ে গেল মানে তোমরা বলতে পারো নিষেক সম্পূর্ণ। অর্থাৎ ওভামের যে প্রোনিউক্লিয়াস এবং স্পার্মের প্রোনিউক্লিয়াস বোথ আর ইউনাইটেড টুগেদার টু ফর্ম জাইগোট। জাইগোট যখনই তৈরি হয়ে গেল নিষেক প্রক্রিয়া তখনই সমাপ্ত হয়ে গেল। এরপর রয়েছে কিছু নিষেক পরবর্তী ঘটনা, অর্থাৎ এই জাইগোট পরে ধাপে ধাপে বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ, এবং সেই ভ্রূণ একটা কমপ্লিট মানব শিশুর জন্ম দেবে ধীরে ধীরে ধাপে ধাপে। সেই প্রসেস সম্পর্কে আমরা পরে জানবো, কিন্তু আজকে আমরা নিষেকে মূলত এই ঘটনাগুলির মাধ্যমে কি করে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা জানলাম। আমি আরেকবার শেষ করি সমস্ত ঘটনাগুলোকে মনে করিয়ে। একদম প্রথমে ফার্স্ট ইভেন্ট হলো ইনসেমিনেশন। খুব এক কথায় বলতে গেলে ইনসেমিনেশন মানে হলো শুক্রাণু স্ত্রী দেহে ঢোকা, ক্যাপাসিটেশন মানে হলো সেই শুক্রাণু সক্রিয়করণ। ডিম্বাণু শুক্রাণু তারপরে সাক্ষাৎ হলো সক্রিয়করণের পরে। তারপর শুক্রাণুর যে অ্যাক্রোজোম টুপি, সেই অ্যাক্রোজোম টুপি থেকে হায়ালুরোনাইডেজ নামক এনজাইম এই স্তরগুলোকে ফুটো করার চেষ্টা করলো এবং শেষে ভাইটেলাইন পর্দাকে ফুটো করলো। ভাইটেলাইন পর্দাকে ফুটো করা পর্যন্ত হলো অ্যাক্রোজোম বিক্রিয়া। যখনই ভাইটেলাইন পর্দাকে ফুটো করলো তখনই ওই ডিম্বাণুর ভাইটেলাইন পর্দার ভেতরে সাইটোপ্লাজমের দিকে কর্টিক্যাল দানা ছিল, সেটা বাইরে বেরিয়ে এসে ভাইটেলাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝে যে পেরিভাইটেলাইন স্থান আছে সেখানে এসে ছড়িয়ে গেল। এই বিক্রিয়াটিকে বলা হয় কর্টিক্যাল বিক্রিয়া, এবং যে পর্দাটি গঠন করলো সেটাকে বলা হয় নিষেক পর্দা। এবং নিষেক পর্দা গঠনের উদ্দেশ্য হলো পলিস্পার্মি রোধ করা, অর্থাৎ একাধিক শুক্রাণু যাতে কোনোভাবেই ডিম্বাণুর মধ্যে প্রবেশ না করতে পারে। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে, এক্ষেত্রে আমি বলে রাখি যে যমজ বোধহয় দুটো শুক্রাণু ঢুকে গেলে যমজ হবে। যমজের ব্যাপারটা এই ধরনের হয় না। আমি যমজ নিয়ে পরে একটা ক্লাস ভিডিওতে আলোচনা করে দেব তোমাদের। এরপর যখনই নিষেক পর্দা গঠন হয়ে গেল তখন তো অলরেডি এই শুক্রাণুর যে নিউক্লিয়াস সেটি ভিতরে ঢুকেছিল, অর্থাৎ ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস এবং শুক্রাণুর প্রোনিউক্লিয়াস এদের মিলন হলো। মিলনে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়ে গেল। তাহলে এই হলো একটা কমপ্লিট নিষেক প্রক্রিয়া।